রাহুল, আমি ভয় পাচ্ছি। ভয় নয়, এখন শুধু বিশ্বাস করো। রাতে স্মিতা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, তার চোখে জল। হে আল্লাহ, আমার রাহুল যেন এই যুদ্ধে জিতে যায়। আমি শুধু ওকে চাই, শুধু ওর হাতটা চাই। রাত তখন প্রায় 12টা, চারিদিক নিস্তব্ধ, কিন্তু নিস্তব্ধতার মাঝেই শহরের এক বিলাসবহুল ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছে দুটো গাড়ি। সাহেবের গুন্ডারা প্রস্তুত। দরজাটা একবার ভাঙলেই হবে। রাহুল আর স্মিতার খেলা এবার শেষ। তারা দরজার তালা ভাঙতে শুরু করে। ঠিক তখনই ব্যাগ নাও, চুপ করে আমার পেছনে এসো। তুমি কি করছো? পেছনের দরজা দিয়ে নিচে নামছি, বাইকে করে পালাবো। গুন্ডারা মূল দরজার ভাঙার আগেই রাহুল স্মিতা দৌড়ে নিচে নামে। গ্যারেজে রাখা রাহুলের বাইকে ঝপ করে উঠে পড়ে। বাইক? এত রাতে? পেছনে বসো, এই প্রেমের যুদ্ধ বাইকেই জিতবো। তুমি না সিনেমার হিরো হয়ে যাচ্ছ? তুমি তো আমার সিনেমা। রাহুল বাইক স্টার্ট করে। ইঞ্জিনের গর্জনে নীরবতা কেঁপে ওঠে। সাহেবের লোকেরা দৌড়ে আসে। স্যার, ওরা পালিয়ে গেছে। পালিয়ে যাক, এই শহরে আমার চোখ এত সহজে হারায় না। রাহুল বাইক চালিয়ে শহরের বাইরের এক পরিত্যক্ত বাংলোতে আশ্রয় নেয়। সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় তারা। রাহুল, যদি আমি তোমার জীবনে না আসতাম তাহলে হয়তো এত বিপদে পড়তে হতো না। তাহলে আমি ভালোবাসা কি জিনিস তা বুঝতাম না। আমি এখন ভয় নয়, শুধু তোমাকে বাঁচাতে চাই। একটু পর রাহুল বাইরে গিয়ে আগুন চালায়। দুজন মিলে আগুনের পাশে বসে। এই বাংলোটা খুব চেনা লাগছে। এটা আমার বাবার পুরনো সম্পত্তি, আজ অবধি কাউকে বলিনি। আমি গর্বিত তোমার গোপন জায়গায় আমি আজ আছি। তুমি আমার সব কিছুর গোপন ঠিকানা, স্মিতা। রাতে স্মিতা কিছুক্ষণ রাহুলের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। রাহুল চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। এত ভয়, এত অন্ধকার, কিন্তু এই মেয়েটা যেন আমার আলো হয়ে উঠেছে। পরের দিন সকালে পুলিশের একটি গাড়ি সাহেবের নির্দেশে বাংলোর আশেপাশে ঘোরাঘুরি শুরু করে। রাহুল বাইরে বের হতেই দেখে এক লোক হঠাৎ তাকে চিনে ফেলে। আরে, তুমি তো সেই ছেলেটা, পলাতক। পুলিশ রেডিওতে খবর দেয়। রাহুল দৌড়ে ফিরে এসে স্মিতাকে জাগায়। সময় নেই, আবার পালাতে হবে। আমি তোমার সঙ্গে যে কোনো জায়গায় যেতে রাজি, শুধু হাতটা শক্ত করে ধরে রাখো। পুলিশ চলে আসার আগেই রাহুল স্মিতা পেছনের পথ ধরে আবার নতুন জায়গার খোঁজে রওনা দেয়। এই পালানোর পথ যেন এক প্রেমের পরীক্ষা হয়ে উঠেছে। পালাতে পালাতে ক্লান্ত হয়ে পড়েছে রাহুল আর স্মিতা। তাদের গন্তব্য এবার রাহুলের পুরনো বন্ধু মনীষার ছোট্ট পাহাড়ি বাড়ি, শহর থেকে অনেক দূরে। মনি, আমি রাহুল বলছি। তোর কাছে একটা অনুরোধ, আমি আর স্মিতা বিপদে পড়ে গেছি, একটু আশ্রয় চাই। তুই আর কিছু বলিস না, ঠিকানা দে, আমি আসছি নিতে। মনীষা নিজের গাড়ি নিয়ে 2 ঘন্টার মধ্যে রাহুলদের তুলে নেয়। চোখে মুখে ভয় আর ক্লান্তির ছাপ স্পষ্ট। তোরা কোথায় জড়াইলি রে? এখন তোর খোঁজে শহর জুড়ে তোলপাড়। আমরাও জানি না, আমরা শুধু প্রেম করেছি। আর সেই অপরাধে আমরা পলাতক। মনীষার পাহাড়ি বাড়িতে পৌঁছে ওরা একটু প্রশান্তি পায়, তবে স্মিতার শরীরটা যেন ভালো যাচ্ছে না। ওর তো জ্বর হয়েছে, রাহুল, ডাক্তার আনতে হবে। আমার হাতটা ধরো স্মিতা, প্লিজ। চোখ বন্ধ করো না। আমরা শুধু প্রেমে পড়েছি, তুমিও না একদম সিনেমার হিরো হয়ে যাচ্ছ। মনীষা নিকটবর্তী একজন পরিচিত ডাক্তারকে গোপনে ডেকে আনে। ডাক্তার এসে দেখে অতিরিক্ত ক্লান্তি আর স্ট্রেসের কারণে শরীর ভেঙে গেছে। 2-3 দিন বিশ্রাম আর যত্ন দরকার। ওদিকে শহরের সাহেব রেগে গিয়ে রুবিনার উপর চিৎকার করছে। তোরা কিছু করতে পারছিস না? ওরা বেঁচে থাকলে আমার মুখ দেখার দরকার নেই। আমি কিছু একটা করব স্যার। আমি রাহুলের ফোন লোকেট করার চেষ্টা করছি। যদি 1 সপ্তাহের মধ্যে তাদের খোঁজ না পাওয়া যায়, তবে তোর খবর আছে। রুবিনা একসময় একা ঘরে ফিরে গিয়ে নিজের ফোনে কিছু ফাইল খুলে দেখে, যেখানে সাহেবের অবৈধ লেনদেনের রেকর্ড আছে। এবার আমি সিদ্ধান্ত নেব। এতদিন তার কথায় নাচলাম, এবার তার মুখোশটা সরাবো। পরের দিন পাহাড়ি বাড়ির জানালা দিয়ে হালকা বাতাস ঢোকে। রাহুল চুপচাপ বসে স্মিতার পাশে। রাহুল, যদি আমি না বাঁচি? পাগল,
তুই মরবি না, আমি থাকতে তোকে কিছু হতে দেব না। তাহলে প্রতিজ্ঞা করো, যদি কিছু হয়ে যায় তাহলে কাঁদবে না। না, প্রতিজ্ঞা করছি। আমি শুধু প্রার্থনা করব আমার ভালোবাসা যেন তোর রক্তের প্রতিটি ফোঁটাই বেঁচে থাকে। ওদের চোখে জল, কিন্তু এই জল কষ্টের নয়, এই জল ভালোবাসার। আর এই ভালোবাসা পাহাড়ের নিস্তব্ধতা থেকেও গম্ভীর, রাতের আকাশ থেকেও গাঢ়। রাহুল আর স্মিতা পাহাড়ি বাড়িতে কাটাচ্ছে শান্তির কিছু মুহূর্ত, কিন্তু এই শান্তি যেন নিঃশব্দ এক ঝড়ের আগমনী বার্তা। জানো রাহুল, এই প্রথম মনে হচ্ছে বেঁচে আছি। আর এই প্রথম আমি চাই সময়টা থেমে যাক। থামিয়ে রাখো কেমন করে? তোর ঠোঁটে আমার ঠোঁট রেখে। রাহুলের কথায় স্মিতা লজ্জায় চোখ নামায়, কিন্তু দুইজনের মাঝের দূরত্বটুকু মুছে যায় হঠাৎ। তুমি খুব বদলে গেছো রাহুল। কারণ তুই আমাকে বদলে দিয়েছিস। ওদিকে শহরে রুবিনা সাহেবের এক ফাইল চুরি করে নিজের ল্যাপটপে বসে গোপনে বিশ্লেষণ করছে। এত সব অবৈধ লেনদেন, অস্ত্র, মাদক হত্যা, সব প্রমাণ আছে। সাহেবকে এবার থামাতে হবে। সাহেব তখন রুবিনার দেওয়া আগের ডেটা দিয়ে রাহুলের লোকেশন ট্র্যাক করে ফেলে। পাহাড়ে আছে, শেষ করে দেব, এবার সত্যিই শেষ। পাহাড়ি রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়, চারিদিক নিস্তব্ধ। মনীষা জানালার পর্দা সরিয়ে বাইরে তাকায়। রাহুল, কেউ যেন ছাদের দিকে যাচ্ছিল। লাইট অফ হইল কেন হঠাৎ? এই বাড়ির বিদ্যুৎ তো জেনারেটরেই চলে। আমি কি আবার বিপদে ফেললাম তোমাকে? তুমি আমার আশীর্বাদ, কিন্তু কেউ যদি তোমায় ছুতে চায় আমার অভিশাপ হয়ে উঠব। বাইরে কুকুরের ডাকে রাতটা হঠাৎ ভারী হয়ে ওঠে। রাহুল মনীষাকে নিয়ে বাড়ির চারিপাশ ঘুরে আসে। আমি আমার লোক পাঠাচ্ছি পাহাড়ের নিচে চেক করতে। দরজাগুলো বন্ধ করে রাখো। না, দরজা খুলেই রাখবো, যদি আসে তো গুলি করেই ফিরাবো। রবিনা তখন সাহেবের গোপন ল্যাপটপ হ্যাক করতে ব্যস্ত। সে নিজের ফোনে রেকর্ড করে। সাহেব, এবার তোর খেলায় শেষ বাঁশি বাজছে। তোকে শেষ না করা পর্যন্ত আমি থামবো না। পাহাড়ে রাত গভীর, বাতাস ভারী। রাহুল স্মিতার পাশে বসে গলায় একটা চেইন পরিয়ে দেয়। এটা আমার মায়ের দেওয়া, ছোটবেলায় আমার গলায় ছিল, আজ থেকে এটা তোর। তুমি কেন আমাকে এত ভালোবাসো? কারণ তুই একমাত্র মেয়ে যে আমাকে আমার মতো করে চেয়েছে। তখনই হঠাৎ বাইরে গুলির শব্দ। দরজার কাছে দাঁড়িয়ে থাকা মনীষা দ্রুত ছুটে আসে। রাহুল, ওরা এসেছে। এবার পালানোর প্রশ্নই ওঠে না, এবার লড়বো। পাহাড়ি বাড়িটা এখন যেন যুদ্ধক্ষেত্র। বাইরে আধা ঘন্টা আগেই শুরু হয়ে গেছে বৃষ্টি, আর তার মধ্যেই চারিদিক ঘিরে রেখেছে সাহেবের সশস্ত্র লোক। ভেতরে আলো কম, উত্তেজনা বেশি। রাহুল, আমাদের চারপাশে 6 জন, আর আমাদের ঢাল ধরে আরও কয়েকজন উঠছে। ভেতরে থাকা সবাইকে একটা করে অস্ত্র দাও, গুলি না করলে ওরা ভেতরে ঢুকবে না। আমি আর পারবো না রাহুল। তুই শুধু পাশে থাক, আমি মরলেও তোকে কিছু হতে দেব না। রাহুল বারান্দায় গিয়ে মাথা নিচু করে অপেক্ষা করতে থাকে কেউ পাহাড় থেকে ছায়ার মতো নামছে। ঠিক সেই সময় হঠাৎ একটা গুলির শব্দ, তারপর আর একটা। রাহুল কভার নিয়ে রিভলভার বের করে ফেলে। কে রে? সাহেবের লোকেরা তো। হ্যাঁ হারামজাদা, তোকে বাঁচতে দেব না। ভুল করেছিস, তুই পাহাড়ে উঠেছিস নিজের কবর খুঁড়তে। ভেতরে তখন স্মিতা কাঁপছে। মনীষা তার কাঁধে হাত রেখে বলে, চোখ বন্ধ করে শুধু বিশ্বাস করো, রাহুল জিতবেই। আমি হারতে চাই না, ওকে মনীষা, আর একটা হার সহ্য হবে না। ওদিকে রুবিনা শহরের এক পুলিশ অফিসারের কাছে সাহেবের সব ডেটা পৌঁছে দেয়। সাহেবের 17টা অস্ত্র লেনদেনের প্রমাণ, 3টা ভিডিও আছে এখানে। এখন যদি অ্যাকশন না নেন, সাংবাদিক সম্মেলন দেব। বুঝলাম, আপনার লোক পাহাড়ে আছে। ওর পাশে না থাকলে আমি এখনই মরতাম। পাহাড়ে এক রাউন্ড গোলাগুলির পর হঠাৎ স্তব্ধতা। একটা লোক রাহুলের পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে। আমার মরা এখনো বাকি। রাহুল, পেছনে। স্মিতা সাহস করে একটা ছুরি ছুঁড়ে দেয়, আর সেটা গিয়ে লাগে লোকটার কাঁধে। সে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। স্মিতা, আমি
শিখেছি কিভাবে ভালোবাসলে বাঁচাতে হয়। তখনই এক গুলি এসে লাগে মনীষার পায়ে। সে কাত হয়ে পড়ে। আমি ঠিক আছি, শেষ লোকটা পেছনের গাছে, রাহুল। তুই তোর রক্ত আমার আর একটাও আপনজনের শরীরে পড়তে দিব না। রাহুল দৌড়ে গিয়ে শেষ লোকটার গলা চেপে ধরে, ঠান্ডা মাথায় তাক করে গুলি চালায়। এবার তুই মরেছিস আর তোদের সাহেবও। সবগুলো থেমে গেলে ভেতরের আলো জ্বলে ওঠে। মনীষা চিৎকার করে। গুলি থেমেছে, ক্লিয়ার। সব শেষ, কিন্তু যুদ্ধটা না। যুদ্ধ শেষ হলে আমি কি তোর হব? তুই তো অনেক আগেই আমার হয়ে গেছিস। পাহাড়ি রাতটা আরো গভীর হয়েছে। গুলির শব্দ নেই, তবে বাতাসে চাপা উত্তেজনা মনে হচ্ছে যেন কিছু একটা আসছে। শুধু শব্দ হয়নি এখনো। রাহুল, এবার সময়। সাহেব রওনা দিয়েছে, তার লোকেরা পরাজিত। এবার সে নিজেই শেষ খেলাটা খেলতে আসছে। সেইটাই তো চাই, ও নিজে আসুক। এইবার শেষটা ওর সামনেই হবে। সাবধানে থেকো। আমি পুলিশ নিয়ে পাহাড়ের নিচে অপেক্ষা করছি, ভুল করো না। ভোর রাত, বাড়ির আশেপাশে হালকা কুয়াশা। স্মিতা বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ রাহুলকে দেখে। ছেলেটা সারা রাত ঘুমায়নি, যুদ্ধ করেই গেছে। তুই কখনো ভেবেছিস আমরা যদি স্বাভাবিক কোনো দুনিয়ায় থাকতাম? তাহলে তুই স্কুলে প্রেমে পড়তি কারো, আমি লাইব্রেরিতে বই পড়তাম। যুদ্ধটা হতো মন ছোঁয়ার জন্য, গুলি নয়। আমি তো তখনও তোকে পেতাম না। তুই তো বইয়ের পাতায় থাকতি, আর আমি তোদের বিরক্ত করতে ক্লাসে ঢুকতাম না। এখন তো তুই আমার বইয়ের পাতা হয়ে গেছিস। হঠাৎ দূর থেকে একটা গাড়ির শব্দ। মনীষা দৌড়ে ছাদ থেকে নিচে এসে বলে। 3টা কালো গাড়ি ঢুকেছে রাস্তা ধরে, মাঝে সাহেবের গাড়িটা। শুরু হচ্ছে। রাহুল, তুই আর কেউ বের হবি না, আমি একাই সামলাবো। দরজা খুলে রাহুল বারান্দায় যায়। কয়েকটা চোয়াল শক্ত লোক তার দিকে তাকিয়ে। শেষে কালো কোট পরে সাহেব নামে এক মধ্যবয়সী লোক সামনে এগিয়ে আসে। শেষবারের মতো এসেছি রাহুল, হয় আমার সঙ্গে চলে আয়, নয়তো এখানেই তোর কবরে নাম লেখা হবে। কবরের আগেই কেউ তোকে লিখে ফেলবে। এবার তোর প্রতিটা পাপের দাম দিতে হবে। তোরা কিছুই করতে পারবি না, তোদের বিচার হয় না রাহুল, তোদের শুধু মরতে হয়। আজ শুধু একটা বিচার হবে, সেটা গুলির ভাষায়। স্মিতা ভেতর থেকে চিৎকার করে ওঠে। রাহুল একা নয়, আমি পাশে আছি। আমি ওর ডান দিকে থাকবো। এবার যদি মরতে হয় তোর মতো মানুষের সঙ্গে মরবো। এখন অ্যাকশন টাইম, বাড়িতে প্রবেশ করো। সবচেয়ে তীব্র উত্তেজনার মুহূর্তে হঠাৎ চারদিক থেকে পুলিশের সাইরেন বাজে। সাহেব পেছনে তাকিয়ে দেখে 7-8টা গাড়ি আসে। পুলিশ বন্দুক তাক করে। হাত তুলে দিন সাহেব, আপনি গ্রেপ্তার। অস্ত্র ব্যবসা খুনের ষড়যন্ত্রের সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। বিশ্বাসঘাতক রুবিনা, তুই আমায় ধোঁকা দিলি। আমি তো বলেছিলাম, শেষ বিশ্বাসঘাতকতা তুই যখন স্মিতার সাথে করেছিলি, তখনই শুরু হয়েছিল তোর শেষ। পাহাড়ে আর একবার বৃষ্টি নামে, কিন্তু এইবার গুলির নয়, মুক্তির শব্দে। সাহেবকে হ্যান্ডকাপ পরানো হয়। রাহুল পাশে দাঁড়িয়ে শুধুই স্মিতার দিকে তাকিয়ে বলে, শেষ পর্যন্ত তুই আমার হয়ে থাকবি। আমি তো তখন থেকেই তোর, যেদিন থেকে তুই আমাকে বাঁচিয়ে রাখার প্রতিজ্ঞা করেছিলি। এবার আমি বাঁচতে চাই তোর জন্য। পাহাড়ে নামলো শান্তির বৃষ্টি, কিন্তু শহরের অন্ধকার কোনায় কেউ একজন সেই শান্তির মধ্যে বিষ মিশিয়ে দিচ্ছে। সাহেব ধরা পড়লেও খেলা এখনো শেষ হয়নি। জেল গেটের সামনে আমার আইনজীবী আসবে। তোমরা যা ভাবছো তা এতটা সহজ নয়। যত চালাকি হন, এবার কোর্টে দেখা হবে। কোর্টের আগেই খেলাটা ঘুরবে, কিছু বোঝো না তোমরা। সাহেবের চোখের কোণায় অদ্ভুত এক শীতলতা। ঠিক তখনই এক স্যুট পরা লোক মোবাইলে কারো সঙ্গে ফিসফিস করে বলছে, আগামী 48 ঘন্টার মধ্যে কাজ শেষ চাই। রাহুল আর ওর মেয়ে কেউ বাঁচতে পারবে না রাহুলের বাড়িতে। তোর চোখে এখনো ঘুম নেই কেন? আমি চাই একটু স্বাভাবিক জীবন, তোকে নিয়ে ঘুরতে যেতে। তবে ভয় পাই এই শান্তির ভেতরে যদি আবার কিছু লুকিয়ে থাকে।
ভয় পাস না, আমি আছি। এবার আমাদের জীবনে কেউ হাত দিতে পারবে না। তুই ছায়ের মতো থাকিস, এইটুকুই চাই। সেই রাতে মনীষা ছাদে দাঁড়িয়ে স্মিতার দিকে তাকিয়ে একটা সিদ্ধান্ত নেয়। ওরা ভালোবাসে, আমি থাকলে শুধু জটিলতা বাড়বে। আমি চলে যাব, ওদের ভালোবাসার পাশে আমি আর দাঁড়াবো না। রুবিনার সঙ্গে ফোনে। রুবিনা, আমি চলে যাচ্ছি পাহাড়ের বাইরে, একা কোথাও। তোকে ছেড়ে যেতে হবে না, আমরা সবাই একসাথে থাকতে পারি। আমি তো ছিলামই একজন মিসফিট, এবার ওদের সুখের জন্য আমাকে সরে যেতে হবে। ভোরবেলা সবাই ঘুমে, শুধু রাহুল বারান্দায়। ঠিক তখনই একটা গাড়ির হেডলাইট দূর থেকে চমকে দেয়। কে এলো এত সকালে? গাড়ি থেকে নামলো এক লোক। চেহারার ভয় নেই, তবে চোখে অদ্ভুত শূন্যতা। আপনি রাহুল? বলুন, কে আপনি? সাহেবের বন্ধু ছিলাম। এখন আপনার জীবন নিয়ে কিছু বোঝার সময় এসেছে। খেলা এবার বড় হবে। একটি সাদা খাম রাহুলের হাতে তুলে দিয়ে লোকটা বলল, এই চিঠিটা খোলো। সাহেবের শেষ নির্দেশ, যা জেল থেকে বের হওয়ার আগেই কার্যকর হবে। এটা তো একটা চক্রান্তের ছায়া। ছায়া নয়, এটা এক নতুন আগুনের শুরু। সকালের সূর্য তখনও পুরো ওঠেনি, চারপাশে হালকা কুয়াশা। রাহুল হাতে চিঠিটা নিয়ে ঠাই দাঁড়িয়ে আছে। সাহেবের পাঠানো এই চিঠি যে এত ভয়ানক কিছু বয়ে আনবে তা সে ভাবতেই পারেনি। যে মানুষকে ভালোবাসো সে যদি তোমার জন্যই খুন হয়ে যায়, তখন বোঝা যাবে আসল ভালোবাসা কি। এবার তোর চোখের পানি আমি দেখতে চাই। রাহুল, কাউকে হারানোর ভয়টাই তোর সবচেয়ে বড় শাস্তি হবে। সাহেব। রাহুল, কি হয়েছে? এত সকালে কার সঙ্গে কথা বলছিলে? কিছু না, একটা খাম এসেছে। আমাকে দেখাতে পারবে না? না, এই চিঠি ভয় দেখানোর জন্য। আমি ভয় পাই না, এবার একসাথে লড়বো। স্মিতার চোখে ছিল চ্যালেঞ্জ, অথচ রাহুল জানে এই খেলাটা এখন আরো গভীর। সে চুপ করে খামটা ছিঁড়ে ফেলে। এই সকালে এত উত্তেজনা কেন? আবার কি কিছু ঘটেছে? কিছু লোক আমাদের ট্র্যাক করছে। সাহেবের লোকেরা থেমে যায়নি। তাহলে পুলিশে রিপোর্ট করো। এইসব মানুষ পুলিশে বিশ্বাস করে না রুবিনা। শহরের বাইরে একটি ছোট্ট গেস্ট হাউসে মনীষা একা বসে আছে। দরজা খোলা, হাতের কাপে চা ঠান্ডা। মন যেন কোথাও আটকে গেছে। স্মিতা সুখী হোক, এটুকুই চাই। তবে আমি কি সত্যিই ভুল ছিলাম? ঠিক তখনই দরজায় টোকা পড়ে। একা থাকা মেয়েরা খুবই বিপজ্জনক হয় জানো। কেউ যদি বুঝে পেলে তুমি রাহুলের কাছের কেউ, তাহলে? আপনি কে? চিনতে পারো না, ঠিক আছে, তবে মনে রেখো তুমিও এখন খেলার অংশ। একই সময়ে রাহুল শহরের নিরাপত্তা ক্যামেরা ফুটেজ খুঁজে দেখতে থাকে। হঠাৎ এক চেনা মুখ তার মনোযোগ কাড়ে। সেই লোকটা যিনি খাম দিয়ে গিয়েছিলেন, তার সঙ্গে মনীষার ছবি। না মনীষা, তুমি কি ওদের সঙ্গে? মনীষা, কি হয়েছে? ওকে? হয়তো ও বিপদে, হয়তো আবার বিশ্বাসঘাতকতা করছে। রাহুল ও স্মিতা মনীষার রহস্যময় অবস্থান জানার পরপরই গাড়িতে উঠে পড়ে। শহর পেরিয়ে এক নির্জন গেস্ট হাউসের দিকে ছুটছে ওরা। রাস্তার দুপাশে গাছ, ভেতরে স্নায়ুচাপ। তুমি কি এখনো ওর উপর বিশ্বাস করো? মনীষা সবসময় জেদি ছিল, কিন্তু বিশ্বাসঘাতক এই কথাটা মানতে কষ্ট হয়। কষ্টের কারণটা আমি জানি রাহুল, কিন্তু যদি ও সাহেবের লোক হয়? গাড়ির গতি বেড়ে চলে। দূরে গেস্ট হাউসের ছাদ দেখা যায়। অন্যদিকে সেই গেস্ট হাউসে মনীষা এক চাপে বন্দি। অজ্ঞাত শত্রুটি তখনও দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে। তুমি রাহুলকে ভালোবাসো, তাই না? ও এখন আর আমার কিছু না। তাহলে ওকে শেষ করতে সাহায্য করো। এটা শুধু একটুখানি বিশ্বাস ভাঙ্গা, প্রতিদানটা বড় হবে। মনীষা কিছু বলে না, শুধু জানালার দিকে তাকিয়ে থাকে। তার চোখে জল নামে, মুখে কঠোরতা। আমি কি সত্যিই ওর শত্রু হয়ে যাব? রাহুল কিছু জানায়নি আমাকে, কিন্তু আমি বসে থাকতে পারি না। রুবিনা নিজের মনে করে তদন্তে নামে। রুবিনা নিজের মতো করে তদন্তে নামে। সে সাহেবের জেল লোকেশন খুঁজে পায় এবং সাহেবের এক লুকানো সেক্রেটারিকে ট্র্যাক করে। সাহেবের লোক রমেশ,
হয়তো এরাই মনীষার কাছে গেছে। জেলের ভেতরে সাহেব তখনও খুশি। তার সামনে ল্যাপটপে লাইভ ফুটেজ। মনীষা কি করবে তা দেখছে গাঢ় হাসিতে। ভালোবাসা আর ভয়, এই দুয়ে মানুষ সব করে ফেলে। এখন দেখার পালা কে কতটা যায়। রাহুল আর স্মিতা গেস্ট হাউসের সামনে পৌঁছয়। চারপাশে নিস্তব্ধতা। স্মিতা পেছন থেকে রাহুলের হাত চেপে ধরে। সাবধানে যাও, যদি এটা ফাঁদ হয়। ওকে আনতে হবে। বিশ্বাস ভেঙে দিলেও ও একসময় আমার ছিল। দরজায় কড়া নাড়তেই মনীষার চোখ বিস্ফোরিত হয়। বাইরে রাহুল। সে কি সত্যিই ওকে বাঁচাতে এসেছে? এখন না বললে আর কোনোদিন বলা হবে না। দরজা খুলবে না, আজই ওরা শেষ হবে। সন্ধ্যার অন্ধকারে গেস্ট হাউস ফিরে আছে নিস্তব্ধতা। ভেতরে বন্দি মনীষা জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখে রাহুল আর স্মিতাকে। তার বুকের ভেতর কাঁপন বাড়ে। কিন্তু ঠিক সেই সময় ছুরি হাতে পেছন থেকে এগিয়ে আসে সেই অজ্ঞাত শত্রু। দরজা খুলবি না বলছি, না হলে তুই নিজেও বাঁচবি না, ওরাও না। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি তোর খেলায় আর থাকছি না। সেই মুহূর্তে মনীষা একটা কৌশলে পাশে রাখা চেয়ার দিয়ে শত্রুর হাতে বাড়ি মারে। ছুরি পড়ে যায়। দরজা খুলে দেয় সে। রাহুল ছুটে আসে, স্মিতাও পেছনে। মনীষা, তুই ঠিক আছিস? আমি তোর কিছু করি নাই রাহুল, আমি তোকে বাঁচাতেই চেয়েছিলাম। ভালো সময়ই এলাম। এ লোকটাকে অজ্ঞাত শত্রুটি ছুরি কুড়িয়ে আবার আক্রমণ করতে যায়, কিন্তু রাহুল ও স্মিতা মিলে তাকে কাবু করে ফেলে। ঠিক তখনই পেছনের দরজা দিয়ে ঢোকে রুবিনা। পুলিশের পোশাকে নয়, সাধারণ পোশাকে, কিন্তু হাতে রিভলভার। কেউ নড়বে না। এই লোকটা অনেক আগেই আমার নজরে ছিল। রুবিনা, তুই এখানে? সাহেব এখনো জেল থেকে এসবই চালাচ্ছে। এই লোকটা সবচেয়ে ভয়ঙ্কর পিয়ন। রুবিনা ওদের নিরাপদ স্থানে নিয়ে যায়। রাহুল কিছুটা অস্পষ্টভাবে মনীষার দিকে তাকিয়ে থাকে। আমি জানি তুই ভুল করিসনি, কিন্তু আমি আর তোকে বিশ্বাস করতে পারি না। আমি তা আশা করি না রাহুল, শুধু এটা বিশ্বাস কর, আমি তোকে শেষ দিন পর্যন্ত ভালোবেসেছি। রাহুল কিছু বলে না, চুপচাপ গাড়িতে উঠে পড়ে। পাশে স্মিতা, যার চোখে সেদিন একটা অনিশ্চয়তা আর আশার মিশেল। আর কাউকে না রাহুল, প্লিজ এবার আমাকে একটু বিশ্বাস করো। আমি তোর হাত ধরেছি স্মিতা, ছাড়বো না। রাতের শহর তখনও জেগে আছে। দূরে কোথাও সাহেব হাসছে নতুন খেলায় নামার আগে। রাত পেরিয়ে ভোর। গেস্ট হাউসের জানালা দিয়ে মৃদু আলো এসে পড়ছে বিছানার ওপর। রাহুল এক কোণে বসে আছে, চোখে ক্লান্তি। পাশে বসে স্মিতা। এত ঝড়ের মাঝে যেন একটা সাময়িক শান্তি। এখন তো চুপ করে আছো। কাল রাতে যখন আমার হাত ধরেছিলে তখন গলার কাঁপনটা আমিও টের পেয়েছি। তখন ভয় পেয়েছিলাম তোর কিছু হয়ে গেলে যদি আমি থাক, তুই বুঝবি না। বুঝবো না? তুমি জানো না আমি প্রতিদিন ভয়ে ঘুমাই, ভয়ে থাকি যদি একদিন তোমার পাশে না থাকতে পারি। রাহুল চমকে তাকায় স্মিতার দিকে। মুহূর্তেই চোখে চোখ, আবেগে ভরা। তারপর ধীরে ধীরে রাহুলের হাত স্মিতার গালে উঠে যায়। তুই পাগল মেয়ে, পিচ্ছি হলেও আমার সব। আমি জানতাম তুমি বলবে। এখন একটু চুপ থাকো। স্মিতা হঠাৎ রাহুলের গলায় হাত রেখে তাকে কাছে টানে। ঠোঁটের ফাঁকে কিছু কথা নেই, শুধু অনুভব। অন্ধকার রাতের ভয় আর সব দুঃখ এক মুহূর্তে গলে যায় এই চুম্বনের তাপে। আজ একটু জোর করে ভালোবাসো না আমায়। আমি ভালোবাসি এতটাই যে ভয় লাগে তোকে হারাতে। তাদের ভালোবাসার সেই মুহূর্তে হঠাৎ দরজায় টোকা পড়ে। রুবিনা কফির কাপ হাতে। বেশি রোম্যান্স করিস না, বাইরে আবার আগুন জ্বলতেছে। আমরা তো নিজের ভেতরের আগুন নেভাচ্ছি আপু। ওরা হাসে। রাহুল আবারও স্মিতার কপালে একটা চুমু দিয়ে উঠে দাঁড়ায়। এই সম্পর্কটা এখন শুধু ভালোবাসা নয়, লড়াইয়েরও। অন্যদিকে সাহেব জেলের ভেতর বসে একটা খবরের কাগজে চোখ রাখে। ফিসফিস করে বলে, রাহুল, স্মিতা, তোদের প্রেম যত গভীর হবে আমার প্রতিশোধ ততই ভয়ঙ্কর হবে। আর মনীষা, সে এখন একা। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে নিজেকে দেখে। আর কোনো গল্পে আমি খলনায়িকা হব না,
এবার আমি নিজের গল্প লিখব, নিজের মতো। রাতে চুপি চুপি ব্যাগ গোছাচ্ছে রাহুল আর স্মিতা। শহরের এক কোণে একটা পরিত্যক্ত গ্যারেজে লুকিয়ে আছে তারা। সাহেবের লোকজন এখনো খুঁজছে ওদের, কিন্তু ওরা ঠিক করেছে এবার পালাতে হবে সাহেবের হাত থেকে, এই অস্বস্তি থেকে। ব্যাগে সব কিছু ঢুকিয়ে ফেলেছো তো? আমাদের ট্রেন আছে সকাল 6টায়। হ্যাঁ, তবে জানিস এই শহর ছেড়ে যেতে মন চাইছে না। মন তো আমারও চাইছে না, কিন্তু এখানে থাকলে শুধু মৃত্যু আছে। রাহুল স্মিতার চোখে তাকায়, সেখানে ভয়, বেদনা আর একটা গভীর টান। হঠাৎ রাহুল তার হাত ধরে। তুই থাকলে আমি পৃথিবীর যে কোনো প্রান্তে বাস করতে পারি। শুধু বল, আমার পাশে থাকবি। আমি তো অনেক আগেই তোর পাশে দাঁড়িয়ে গেছি রাহুল। চুপচাপ মুহূর্ত দুজনে কাছে আসে। রাহুল স্মিতাকে জড়িয়ে ধরে, যেন কোনো ঝড় তাকে আর ছিঁড়ে নিতে না পারে। অন্যদিকে রুবিনা সাহেবের অফিসের এক পুরনো কর্মচারীর কাছ থেকে একটা ভয়ানক খবর পায়। তুমি বলছো সাহেব আবার নতুন করে অস্ত্র আনছে দেশের বাইরে থেকে? হ্যাঁ আপা, এবার শুধু রাহুল না, পুরো শহরে ঝাপসা করে দিবে। না, আমি এইবার ফাঁস করব ওর সব কিছু। সাহেব তখন তার অন্ধকার ঘরে বসে সিগারেট টানছে। টেবিলের ওপর রাহুল স্মিতার ছবি। এই প্রেম, এই সম্পর্কই তোকে শেষ করবে রাহুল। প্রেম যত গভীর হয়, ক্ষতও তত ভয়ঙ্কর হয়। মনীষা সবকিছু জেনে এবার সাহেবের অফিসে হাজির হয়। আমি আর তোর খেলা দেখব না সাহেব, তোকে পুলিশে ধরিয়ে দিব। তুমি তুমি এখনো ভাবছো তুমি কিছু করবা? আমার হাতেও অনেক প্রমাণ আছে, দেখিস তোকে শেষ করে দেব। রাত গড়িয়ে ভোর। ট্রেন স্টেশনে রাহুল আর স্মিতা দাঁড়িয়ে। তারা জানে পেছনে ভয়, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, কিন্তু তাও হাতে হাত রেখে উঠে পড়ে ট্রেনে। এবার সত্যি করে একটা নতুন জীবন শুরু করব, তাই তো? হ্যাঁ, তুই আর আমি, আর কিছু না চাই। ট্রেন শহর বদলেছে, মানুষের ভিড়, নতুন মুখ, নতুন ভাষা, সবকিছুই এখন রাহুল আর স্মিতার কাছে একেবারে অচেনা। তারা এক পুরনো ভাড়া বাসায় উঠেছে। চারপাশে কেউ তাদের চেনা না, সন্দেহ করে না। মনে হচ্ছে জীবনটা বুঝি একটু গুছিয়ে নেওয়া যাবে। এই বাসাটা মোটেও খারাপ না, তাই না রাহুল? হ্যাঁ, তোর মুখটা দেখতে পেলেই সব জায়গা ভালো লাগে। কই, আগে তো এমন কথা বলতি না। আগে তোকে ভয় পেতাম, এখন তো তোকে ছাড়া বাঁচতেই পারি না। রাহুল স্মিতার হাতে হাত রাখে। একটা রোদেলা জানালার পাশে বসে তারা একসাথে চা খায়। নতুন শহরের এই ছিমছাম মুহূর্ত তাদের কষ্ট ভুলিয়ে দিতে থাকে। হঠাৎ বাইরের বৃষ্টি নেমে আসে, জানালায় ঝাপসা জল। বৃষ্টি খুব পছন্দ তোর না? হ্যাঁ, কারণ তোর চোখেও তো ঝড় নামে ঠিক বৃষ্টির মতো, আর আমি ভিজে যাই। আহা, রোমান্টিক কথা। বৃষ্টিতে ধোয়া এই বিকেলটা যেন তাদের জীবনের প্রথম নিঃশ্বাস। দুজন কাছাকাছি আসে। স্মিতা হঠাৎ দাঁড়িয়ে গিয়ে রাহুলের দিকে তাকায়, একটুও চোখ না সরিয়ে। এখন যদি বলি তোকে চাই, একেবারে আমার করে। আমি তো তোরই, পুরোটা তুই নে।